সিলেটের জকিগঞ্জে প্লাবন পরিস্থিতির আরও অবনতি। আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েক জেলা নিম্নাঞ্চল থেকে নামছে পানি। টাঙ্গাইলের ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে বাবা সহ 2 ছেলের, আহত আরও 3 জন। ঈদ করতে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলে বাবা 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গাজীপুরের পোশাক কারখানার এক কর্মীর আত্মহত্যার জের ধরে উত্তেজনা। শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। আপনি এটা একটু রেখে দেন। আর হচ্ছে ওই একটু কাইন্ডলি কালকে দেওয়া যায় কিনা। সাতক্ষীরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ গ্রামের মানুষ। ভিডিও ভাইরাল হলেও বদলায়নি স্বভাব। যমুনার ক্যামেরা দেখিয়ে দিলেন দৌড়। আমি পরে কথা বলবো, বললাম তো পরে কেন, এখনই যদি স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। সিলেটের জকিগঞ্জে প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। উপজেলার অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসী মানুষ। এখন পর্যন্ত 3টি আশ্রয় কেন্দ্র 2 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। উজানের ঢলে কুশিয়ারার পানি বাড়তে থাকায় শঙ্কা বাড়ছে তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে। বাঁধের ভাঙা অংশ মেরামত করায় জকিগঞ্জ সদর এলাকা থেকে নেমে গেছে বানের জল। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পানি বাড়ছে সুরমা নদীতেও। নতুন করে বৃষ্টি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কের ছোট বড় খানাখন্দে এখনও পানি জমে আছে। ক্ষতি হয়েছে ফসলেরও। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। একই চিত্র কক্সবাজার আর রাঙ্গামাটিতেও। পানি নেমে দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদী বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়। বাড়ছে সুরমা নদীর পানিও। এ বিষয়ে আরও জানাতে জকিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। এই মুহূর্তে প্লাবিত লোকালয়ের কি অবস্থা দেখছেন? মেরামতের কোনো পদক্ষেপ কি প্রশাসন নিয়েছে কিনা? সোহার, পদক্ষেপ এখন পর্যন্ত বলতে গেলে কিছুই নাই। কারণ হচ্ছে এই যে আমি আপনাকে একটু দেখাতে চাই, এটি হচ্ছে কুশিয়ারা নদী। প্রতিনিয়তই কিন্তু পানি বাড়ছে এবং পানি বাড়ার ফলে এই এরকম এর আগে যে জায়গাটি ভেঙেছিল সেটা দিয়ে অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে এই যে গ্রামটিতে প্লাবিত হয়েছে এখানে ভেঙেছে। এখানকার লোকজন মূলত চেষ্টা করেছেন এই বাঁধ দিয়ে নিজেরা বালির বস্তা ফেলে এটা আটকানোর, কিন্তু সেটা সম্ভব হয়নি। যে কারণে এই পাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর অবস্থা যদি আপনি দেখেন যে এই গ্রামগুলোতে কিভাবে ঠিক পানি প্রবেশ করছে। এই যে বাড়িঘরগুলো আছে এই বাড়িঘর থেকে ইতিমধ্যে লোকজন তাদের জিনিসপত্র নিয়ে কিন্তু সরে যেতে শুরু করেছে। কারণ যে গতিতে পানি প্রবেশ করছে এবং প্রতিনিয়তই ভাঙার অংশটুকু বাড়তে শুরু করেছে। কারণ কুশিয়ারা নদীর পানির যে উচ্চতা সেটা বাড়ছে এবং সেই সাথে যে নতুন চাপ তৈরি হয়েছে সেই চাপের কারণে যেটুকু অংশ প্রথমে ভেঙেছিল তার কয়েক গুণ কিন্তু এখন ভেঙে পানি প্রবেশ করছে। এখন এখানকার যে অবস্থা সেটা এখানকার গ্রামগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে মানুষজন গতকাল পর্যন্ত কিন্তু বাড়িতে থাকার চেষ্টা করেছিলেন, যে তারা চিন্তা করেছিলেন কুশিয়ারার পানি কমে যাবে, সেক্ষেত্রে তাদের বাড়িঘরের পানিও কমে যাবে। কিন্তু আজকে যেহেতু আবারও বেড়েছে পানি এবং সেই কারণে মানুষজনের মধ্যে আতঙ্ক শুরু
শুরু হয়েছে যে বাড়িতে তারা আদৌ থাকতে পারবে কিনা, এবং সে কারণে তাদের আত্মীয় স্বজনের বাড়ি এবং কিছু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সে সকল আশ্রয়কেন্দ্রে লোকজন যাচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারি যে তৎপরতা সেটা কিন্তু আমাদের আমরা দেখিনি, কারণ আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত পৌঁছায়নি। সোহার, রিপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় বাবা সহ 2 ছেলের প্রাণ গেছে। আহত হয়েছেন পরিবারের আরও 2 সদস্য। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদ করতে পরিবার সহ মাইক্রোবাসে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন আমজাদ হোসেন। পথে করাতিপাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান আমজাদ হোসেন ও তার 2 ছেলে আতুল ও অতুল। আমজাদের স্ত্রী, বোন ও মাইক্রোবাসের চালককে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল সদর হাসপাতালে। সার্ভিস লেনে দাঁড়ানো ছিল একটা ট্রাক, এই মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে মারি দিয়ে ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবা 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গাজীপুরের শ্রীপুরের সহকর্মীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানা ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুব্ধরা। পরে পুলিশের এপিসি কার ভাঙচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় 11 পুলিশ সদস্য সহ আহত হয় অর্ধশতাধিক শ্রমিক। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গেলে জাকিরের সাথে দুর্ব্যবহার করা হয়। এতে অভিমান করে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, শিল্প পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। কিছুতেই থামছে না সীমান্তে বিএসএফের পুশিন। আজও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, শিশুসহ 56 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ছেড়ে দেওয়া হয়েছে। ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারি সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। এদিকে মধ্যরাতে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করে বিএসএফ। ক্যাম্পে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার 2টি পয়েন্ট দিয়ে 26 জনকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমরা গুজরাটে থাকি 2004 থেকে। এখন 24 তারিখে আমাদের পুলিশে ধরলো। কালকে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মেলা মারধর করেছে, ধরে তারপরে রাত 2টার সময় 1টার সময় ছেড়ে দিয়েছে ওখান থেকে জঙ্গল দিয়ে বাংলাদেশের ভিতরে, আর বলেছে যে এদিকে তাকালি গুলি মেরে দেবে। এরা সবাই বাংলাদেশের নাগরিক। নড়াইল, সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকেই তারা বিভিন্ন সময় ভারতে গিয়েছিল এবং ভারতের গুজরাটে ওইখানে ছিল। ওইখান থেকে পুশিনের ঘটনা ঘটেছে। আমরা তাদের ঠিকানাগুলা এটা করেছি, নিশ্চিত করে। সেবার নামে জনগণকে ঘুষ দিয়ে করে তুলেছেন অতিষ্ঠ। ঘুষ গ্রহণের ভিডিও যখনই গণমাধ্যমে আসে তখনই করা হয় বদলি। তবে স্বভাব বদলাচ্ছে না সাতক্ষীরার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিতের। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে দৌড়ে পালান তিনি। আপনি এটা একটু রেখে দেন। আর এভাবেই তালার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নিতেন কর্মকর্তা আব্দুল মুকিত। হিসেব ঠিক রাখতে লিখে রাখেন নাম সহ অঙ্কের পরিমাণ। খবর পেয়ে গেল 27 মে কার্যালয়ে অভিযান চালায় দুদক। কর্মকর্তা মুকিত ঘুষের টাকা লুকিয়ে রাখেন ডাস্টবিনে। সেখান থেকে খুঁজে বের করেন দুদক কর্মকর্তা। ভোক্তা হিসেবে আমরা এখানে আসি, আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গিয়েছেন। ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় নগরঘাটা থেকে কালীগঞ্জ উপজেলার চম্পাপুল ইউনিয়নে বদলি করা হয় আব্দুল মুকিতকে। একই অভিযোগে 6 মাস আগেও ইসলামকাটি ইউনিয়ন থেকে বদলি হয়েছিলেন তিনি। ওই টাকা বেশি ধরে, খাজনা হিসেবে টাকা যা ধরে, তাছাড়া ডবল টাকা নেয় লোকের কাছ থেকে। কিন্তু যে জায়গায় যায় সে জায়গায় ঘুষ খায়। এই জন্য আমি চাই যে সে যেন পরবর্তীতে ঘুষ না খাতে পারে, সেরকম কোন জায়গায় যেন তার পড়ে। শহরের মেহেদিবাগে জমি কিনে বসতি গেড়েছেন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত।
মামলা দিয়ে হয়রানি, জমি দখল সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। দুইটা সে ভুয়া দলিল করেছে, ভুয়া দলিল করে সেই দলিলের বিনিময়ে সেই জমিটা দখল করতে চায়। সে আমার নামে কোর্টে পরপর 6টা কেস করেছে, অন্তত 10-15টা মামলা দিয়েছে আমার নামে। আমি নিশ্চয় ভাই আমার ঘর বাড়ি সব মনে করেন সে থেকে দখল করাই দিয়েছে, চাঁদাবাজি করেছে, আমার ঘর ভেঙেছে সে। দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে কর্মকর্তা আব্দুল মুকিতের পিছু নেয় যমুনা টেলিভিশন। স্বভাব বদলাবেন কবে, এমন প্রশ্নের উত্তরে পালিয়ে বাঁচলেন তিনি। আমি বলবো না বললাম তো, আমি পরে কথা বলবো বললাম তো। পরে কেন, এখনই যদি ঘটনার বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না জেলা প্রশাসক ও রাজস্ব কর্মকর্তা, তবে তারা বলছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুনে গুনে টাকা নিয়ে তালার খেসরা থেকে পাটকেলঘাটা ভূমি অফিসে বদলি হতে হয় শেয়াব আলীকে, যদিও সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আরেক কর্মকর্তার দাবি, ভূমি অফিসে ঘুষ লেনদেন হতে পারে এমন কথা নাকি কখনোই শোনেননি তিনি। অনলাইনে সব কিছু এবার সুযোগই নেই, দামপত্র আমরা দাখিলের বিষয়ে এখানে আপাতত করে দিচ্ছি, মানুষ বাইরে থেকে নিচ্ছে। আমরা আমদানি মানুষ অনলাইনে আবেদন করে আমাদের কাছে আসে, আমরা দেখিয়ে রিপোর্ট দিই। বিভিন্নভাবে তারা চালাচ্ছে আমার কাজকে স্থগিত করার জন্য। তো আমি এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং সরি বলছি যে আমি নতুন চাকরিজীবী, এই ধরনের অনুরোধ আমি আর কখনোই রাখবো না। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলার পাশাপাশি পরিবার যদি ভূমিকা রাখতে পারে তবেই প্রতিহত সম্ভব বলে মনে করেন এই আইনজীবী। বিচারিকভাবে এনাদেরকে চিরস্থায়ী সাসপেন্ড করা অনেক সহজ, সেক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন আইনে এনাদের যথাযথ ব্যবস্থা বা আইন তো এনাদের জন্য রয়েছে। এনারা কিন্তু বুঝেন সব কিছু, তাই এনাদের নতুন করে আসলে কাউন্সিলিংটা করবে কে, সেক্ষেত্রে আমি মনে করি পরিবার সমাজ তাদের একটা ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষের অভিযোগ, ভূমি অফিস মানেই দুর্নীতি আর লুটপাটের আখড়া। অবস্থার পরিবর্তনে সরকারের কঠোর হস্তক্ষেপ চান তারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ডাকাত দল সিরাজ বাহিনীর 2 সদস্যকে আটক করা হয়েছে। দুপুরে ভোলার খিয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গতরাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় দৌলত খান উপজেলার খালেরহাট বাজার সংলগ্ন 2টি বাড়ি তল্লাশি করে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৌলত খান থানায় হস্তান্তর করা হবে তাদের। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটের খবরাখবর জানাতে রাজশাহীর বানেশ্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আজ পশু সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? নিশ্চয়ই জমে উঠেছে, জানতে চাই। সোহার, রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে এই রাজশাহীর বানেশ্বর হাটে পশু আসতে শুরু করেছে, গরু আসতে শুরু করেছে এবং এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে এই হাটে ছোট বড় মাঝারি সব রকমের গরু পাওয়া যায় এবং বিশেষ করে মাঝারি এবং বড় সাইজের যে ষাঁড় বাড়িতে লালন পালন করা কৃষকরা বাড়িতে 2টি, 1টি, 3টি, 4টি, 5টি করে ষাঁড় প্রতি বছরই তারা লালন পালন করেন, সেই ষাঁড়গুলো আসলে এই হাটে তোলেন এবং বড় খামারের গরু কিন্তু এই হাটে খুবই কম, বিশেষ করে বাড়িতে লালন পালন করা যে গরুগুলো সেগুলোই কিন্তু বেশি এবং দেশি জাতের। আরেকটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত ক্রেতাদের সংখ্যা কিন্তু খুব একটা নেই, কারণ প্রথম অবস্থাতে এই হাটটি আসলে দুপুর 2টা 3টার পরে আসলে জমজমাট হয়ে ওঠে এবং এখন যারা ক্রেতা রয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে গরু আনতে শুরু করেছে এবং আনার পরে দুপুর 2টার পরে বলা যায় যে হাট আসলে জমবে। গত কয়েকদিন থেকে আসলে রাজশাহীতে প্রত্যেকটি হাট জমজমাট এবং এখানকার যারা এই ব্যাপারী রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারাও আশাবাদী আজকেও কিন্তু মোটামুটি হাট বানেশ্বরের এই যে পশুর হাট সেটি জমজমাট হয়ে উঠবে এবং এখানে 70,000 থেকে 80-90,000 টাকার মধ্যে ছোট যে 2 থেকে 2.5 মনের যে গরু সেগুলো এবং মাঝারি সাইজের যে 3.5 মন থেকে 4.5 মনের গরু, এছাড়াও এই 1 লাখ থেকে 1,30,000 টাকায় কিন্তু মাঝারি সাইজের গরুগুলো বিক্রি হচ্ছে এবং বড় 5 থেকে 6 মন, 7 মন, 8 মন, 7 মন এই গরুগুলো কিন্তু এই হাটে রয়েছে এবং বিভিন্ন জাতের বলা যায় যে ছোট বড় মাঝারি সকল কিন্তু মাপের যে গরুগুলো সেগুলো এই হাটে পাওয়া যায় এবং দুপুরের পরে হাট আরও জমজমাট হয়ে উঠবে, পশু সরবরাহ আরও বৃদ্ধি পাবে। সোহার, তারেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।